দর্শক আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি আপনাদের সামনে। গতকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে সারা দেশে। এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়। আসল কারণ কোথায়? এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে, কিন্তু এর জন্য দায়ী কে? কেউ বলছেন শিক্ষার্থীরা পড়াশোনা করেনি, কেউ বলছেন শিক্ষকদের দায় আছে, আবার কেউ সরাসরি প্রশ্ন তুলছেন আমাদের শিক্ষা ব্যবস্থার কোথাও কি বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, একটি পরীক্ষার ফলাফল দিয়ে একটি পুরো প্রজন্মকে বিচার করা যায় না। আজকের ভিডিওতে দেখব কেন কিছু প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি এবং এর পিছনে আসলে কি কারণ কাজ করতে পারে। তো চলুন আজকের ওই বিষয়গুলো আলোচনা করি। আমি সাথে আছি আপনাদের রতন ইনসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আপনার সন্তান এসএসসি পরীক্ষা দিয়েছে, অথবা আপনার কেউ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অথবা আপনার শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ করতে পারেনি। কেন? প্রশ্ন হচ্ছে, সকলেই প্রশ্ন তুলছেন শিক্ষার্থীদের কি ঘাটতি ছিল এমন। এবারের এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। খারাপ ফল করা শিক্ষার্থীদের নিয়ে অনেকেই নানা মন্তব্য করছেন। কিন্তু আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই তাহলে দেখতে পাবো আজকের এসএসসি পরীক্ষার্থীরা গত কয়েক বছরে একাধিকবার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, করোনা মহামারীর প্রভাব, পাঠ্যক্রমের পরিবর্তনের মধ্য দিয়ে বড় হয়েছে। তাই ফলাফল বিশ্লেষণ করতে হলে শুধু পরীক্ষার খাতা নয়, গত কয়েক বছরের শিক্ষা জীবনকেও বিবেচনায় নিতে হবে। আসুন 1 নম্বর পয়েন্টে, পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা ও লটারিতে ভর্তি। প্রথম কারণ হিসেবে আসতে পারে প্রাথমিক পর্যায়ে মূল্যায়ন ব্যবস্থার এই পরিবর্তন। একসময় পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের একটি বড় ধরনের মূল্যায়ন হতো, কিন্তু সেই পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের অনেকেই পরবর্তী ধাপে ওঠার সময় আগের মতো কঠোর পরীক্ষামূলক মূল্যায়নের মধ্যে দিয়ে যায়নি। এরপর ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রেও অনেক প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এর ফলে বিভিন্ন মান ও প্রস্তুতি শিক্ষার্থী একই শ্রেণীকক্ষে এসেছে। লটারি পদ্ধতি নিজেই যে খারাপ তা নয়, কিন্তু এর সঙ্গে যদি দুর্বল শিক্ষার্থীদের জন্য কার্যকর রেমিডিয়াল বা অতিরিক্ত সহায়তা না থাকে তাহলে পরবর্তী শ্রেণীতে গিয়ে শেখার ঘাটতি তৈরি হতে পারে। এটাই স্বাভাবিক, এরকমই হয়েছে। আরও কারণ আছে। নাম্বার 2তে আসি, করোনা ও অ্যাসাইনমেন্ট নির্ভর শিক্ষা। এই প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছে তারা করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর সময় অনেক শিক্ষার্থী নিয়মিত শ্রেণীকক্ষের শিক্ষা থেকে দূরে ছিল এবং অ্যাসাইনমেন্ট নির্ভর মূল্যায়নের মধ্যে দিয়ে এগিয়েছে। ফলে অনেক শিক্ষার্থীর মৌলিক জ্ঞান, নিয়মিত পড়ার অভ্যাস, ক্লাসে মনোযোগ এবং পরীক্ষা ভিত্তিক প্রস্তুতিতে ঘাটতি তৈরি হয়ে থাকতে পারে। একজন শিক্ষার্থী যখন কয়েক বছর নিয়মিত শ্রেণীকক্ষের পরিবেশ থেকে দূরে থাকে তার প্রভাব একদিন দূর হয় না। তারা 2020 থেকে 2022-23 পর্যন্ত তারা করোনার মধ্যেই তাদের সময়টুকু কাটিয়েছে বাসায় বসে বসে। একটি বড় বিষয় হলো নাম্বার 3, কারিকুলামের পরিবর্তন। অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীরা নতুন কারিকুলামের অভিজ্ঞতা পেয়েছে, কিন্তু পরবর্তী সময়ে নবম শ্রেণীতে আবার আগের কারিকুলাম ও মূল্যায়ন কাঠামোর দিকে ফিরে আসতে হয়েছে। অর্থাৎ একজন শিক্ষার্থীকে কয়েক বছরের মধ্যে শিক্ষাদান পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি এবং পাঠ্যক্রমের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের পর্যাপ্ত প্রস্তুতি ঘাটতি ছিল, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যায়। ফলে কারিকুলাম পরিবর্তনের প্রভাবও ফলাফল বিশ্লেষণের সময় বিবেচনা নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে সকলের মনে রাখা উচিত, যত ভালো শিক্ষার্থী হোক, যত ভালোই শিক্ষক হোক, অভিভাবক, সমাজ সবগুলোই এটার মধ্যে দায় থাকে। ওই সময় রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা নিয়ে যে একটা তোলপাড় সৃষ্টি হয়েছিল এই করোনা সময় এবং পরবর্তী যে নতুন কারিকুলাম পরিবর্তন, শিক্ষার্থীরা বইয়ের সাথে তারা মানিয়ে নিতে পারেনি। এটা আরেকটি কারণ হতে পারে। এবার আসি আরেকটি বাস্তব সমস্যা, শিক্ষার্থীদের মনোযোগ ও মোবাইলে আসক্তি। প্রযুক্তি আমাদের জন্য প্রয়োজনীয়, কিন্তু অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও কিংবা বিনোদনের কারণে যদি একজন শিক্ষার্থীর পড়াশোনার সময় ও মনোযোগ কমে যায় তাহলে তার প্রভাব ফলাফলে পড়তেই পারে। এখানে শুধু শিক্ষার্থীকে দোষ দিলে হবে না, অভিভাবক, শিক্ষক ও পরিবার সবারই দায়িত্ব হচ্ছে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা। আমরা কি সেটি পারছি? শিক্ষার্থীদের বাসায় বসে যে মোবাইলে সারাক্ষণ সময় কাটাচ্ছে, তারা খেলাধুলায় মনোযোগ দিচ্ছে না, পড়াশোনার প্রতি মনোযোগ দিচ্ছে না, মোবাইলে গেমস খেলছে অথবা বিভিন্ন কার্টুন দেখছে অথবা তারা সারাক্ষণ ঘাটাঘাটির মধ্যে ব্যস্ত থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া। শুধু টেস্ট পরীক্ষা নয়, প্রত্যেকটা ক্লাসের বার্ষিক পরীক্ষায় তাদের মূল্যায়ন পদ্ধতিটা সেভাবে হচ্ছে না।
যারা 6 সাবজেক্ট 7 সাবজেক্ট 8 সাবজেক্ট পর্যন্ত যারা 5 নম্বর উঠাতে পারে না, তাদেরকেও কিন্তু পরবর্তী ক্লাসে যাওয়ার অনুমতি দেওয়া হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এক্ষেত্রে মাদ্রাসা, স্কুল সবগুলোই আছে। একটি টেস্ট পরীক্ষা আসলে শিক্ষার্থীর প্রস্তুতির দুর্বল জায়গাগুলো চিহ্নিত করার সুযোগ থাকে। কিন্তু কোনো শিক্ষার্থী যদি সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি না থাকার পরও শেষ পর্যন্ত পাবলিক পরীক্ষায় অংশ নেয়, তাহলে তার ফলাফল প্রত্যাশিত না হওয়াটাও খুব স্বাভাবিক নয়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষার ফলাফল খারাপ করার পরেও রাজনৈতিকভাবে, সামাজিকভাবে বিভিন্ন মাধ্যমে চাপ প্রয়োগ করে তারা ফর্ম ফিল আপ পূরণ করে। ফলে সেই শিক্ষার্থী কিন্তু সেন্ট্রাল পরীক্ষায় গিয়ে তেমন ফলাফল করতে না পেরে ওই শিক্ষকদেরই বদনামি ছড়ায়, অথচ পিছনে কিন্তু থেকে যায় অনেক রহস্য। এটা তো আর সকলে জানে না। তাই প্রশ্ন হচ্ছে, শুধু পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিলে কি শিক্ষার্থীর শেখার ঘাটতি পূরণ হয়? মোটেও না। তবে সরকার কি বলছে আমরা একটু জানি। সরকার বলছে এই ফলাফলকে শুধু ব্যর্থতা হিসেবে দেখছে না। সরকার শিক্ষা উপদেষ্টা বলেছেন, দীর্ঘ সময়ের ক্ষতিগ্রস্ত শিক্ষা কাঠামো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে যেখানে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আগামী শিক্ষাবর্ষের জন্য পাঠ্যক্রমে পরিমার্জন, সংযোজন ও বিয়োজনের কাজ চলছে। নতুন বই যুক্ত করার পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সংস্কৃতির সংযোগ এবং প্রযুক্তির ব্যবহার নিয়েও কাজ করার কথা বলা হয়েছে। সরকার আরও জানিয়েছে যে এবারের পরীক্ষায় একক প্রশ্নপত্র, সিসিটিভি, বডি অন ক্যামেরা এবং খাতা মূল্যায়ন নিরপেক্ষতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার বক্তব্য অনুযায়ী শিক্ষার্থী যেভাবে প্রস্তুতি নিয়েছে, ফলাফলও অনেকটা সেভাবেই প্রতিফলিত হয়েছে। আমরা দেখেছি 2001 থেকে 2004 পর্যন্ত এই বিএনপি সরকারের সময়, তখন নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ছিলেন, তখন তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তখনকার শিক্ষার্থীরা পড়াশোনা না করেই চেয়েছিল যে পরীক্ষা পাশ করতে, কিন্তু সেটি সম্ভব নয়। আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে শিক্ষার্থী এবং শিক্ষক সবাই এই পরিবেশের সাথে মেনে নিয়ে পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করে পাশের হার বাড়িয়েছিল। এবারও সেরকমটি হয়েছে। শিক্ষামন্ত্রীর যেই নকল, এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং পরীক্ষার হলে যে সিসিটিভি, বডি ক্যামেরা, এগুলোর কারণে এবং কেন্দ্রভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে, যে কেন্দ্রের শিক্ষার্থী সেই কেন্দ্রে পরীক্ষা না দিয়ে অন্য কেন্দ্রে যাওয়াটাও পরীক্ষার ফলাফলের একটা বিরূপ প্রভাব পড়েছে। সেক্ষেত্রে তাদের কোনো সহযোগিতার সুযোগ থাকে না, নকলের সুযোগ থাকে না। এটা একটু খুব ভালো দিক এবং এটা খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছেন সরকার, এতে সাধুবাদ জানানো উচিত। কিন্তু এখানে আমার প্রশ্ন, এবারের ফলাফল কি শুধু শিক্ষার্থীদের মেধার প্রতিফলন, নাকি গত কয়েক বছর শিক্ষা ব্যবস্থারও প্রতিচ্ছবি যাচ্ছে? করোনা, কারিকুলাম পরিবর্তন, মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন, মোবাইল আসক্তি, শিক্ষার্থীদের শেখার ঘাটতি, সবকিছু একসঙ্গে বিবেচনা না করলে আমরা হয়তো সমস্যার মূল জায়গায় পৌঁছাতে পারবো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই শিক্ষার্থীদের আমরা হারিয়ে যেতে দিতে পারি না। যাদের ফলাফল খারাপ হয়েছে তাদের ব্যর্থ বলে বাদ না দিয়ে কোথায় ঘাটতি সেটা খুঁজে বের করে আবার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে তাদের। তাহলে ভবিষ্যতে কি এমন ফলাফল হবে? নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয়। তবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন যদি ধারাবাহিক হয়, শিক্ষক প্রশিক্ষণ বাড়ে, শিক্ষার্থীদের মৌলিক শিক্ষার ঘাটতি পূরণ করা হয় এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়, তাহলে পরিস্থিতির উন্নতি সম্ভব হতে পারে। কিন্তু যদি বারবার কারিকুলাম পরিবর্তন হয়, শিক্ষার্থীদের শেখার ঘাটতি পূরণ না হয় এবং মূল্যায়ন ব্যবস্থা নিয়ে ধারাবাহিক না থাকে, তাহলে একই ধরনের সমস্যা আবারও দেখা দিতে পারে। দর্শক, তাই আজকের প্রশ্ন, এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার জন্য আমরা কি শুধু শিক্ষার্থীকে দায়ী করব, নাকি শিক্ষক, পরিবার, করোনা পরবর্তী শিক্ষার ঘাটতি এবং পুরো শিক্ষা ব্যবস্থাকে আলোচনায় আনবো? আপনার মতামত কি? ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন, এখন আপনার মতামতটি কমেন্টে লিখুন। আমি রতন, দেখছেন রতন ইনসাইট। এমন তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।